আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত থেকে উত্তপ্ততর হচ্ছে। এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অত্যন্ত চিন্তিত আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কালকে এসেই রাতারাতি ট্রাই সার্ভিস মানে নৌ, বিমান এবং পদাতিক বাহিনীর 3 প্রধান এবং সিডিএস আর আমাদের রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী তাদের সঙ্গে রাত্রিবেলায় বৈঠকে বসেন, পুরোটা পর্যালোচনা করেন। ওদিকে অজিত ডোভাল বসেন, বিএসএফ, এনআইএ, র এদের সঙ্গে কথাবার্তা বলেন। শেষে যা ঠিক হয়, আপাতত সমস্ত রকমের ভিসা সেন্টারগুলোকে অনির্দিষ্টকালের জন্য পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দাও। আর প্রতিনিয়ত বিদেশ মন্ত্রক এখন যতগুলো আমাদের বাংলাদেশে যত হাই কমিশন এবং ডেপুটি হাই কমিশন রয়েছে সেগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। আর এদিকে বর্ডারে 12টা আমাদের হেলিকপ্টার রেডি রাখা হয়েছে উইথ কমান্ডো। কমান্ডো তাদের হাতে রয়েছে ব্যারেট M82, যা পৃথিবীর সব থেকে ধ্বংসাত্মক গান বলা যায়, যার শুটিং ক্ষমতা প্রতি সেকেন্ডে 272টা গুলি। এই কমান্ডো রেডি করা হয়েছে। যদি বিন্দুমাত্র প্রাণের আশঙ্কা দেখা দেয়, এই আমাদের কূটনৈতিক ব্যক্তি যারা রয়েছে, যারা হাই কমিশন এবং ডেপুটি হাই কমিশনে রয়েছে বিভিন্ন জেলায়, তাদের ওখানে উড়ে গিয়ে কমান্ডো বাহিনী তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবে। সেক্ষেত্রে কমান্ডোদের ওই গান দেওয়া হয়েছে, এই M82, ব্যারেট M82, এটা হচ্ছে আমেরিকান গান। এবং আমি যেটা বললাম, সেকেন্ডে 272টা গুলি বেরোয়। সেক্ষেত্রে কমান্ডো যাচ্ছে কত আমি বলতে পারবো না। কমান্ডো নেমে গুলি চালিয়ে সামনে যারা থাকবে নিকেশ করে দিয়ে বাকিদের হেলিকপ্টারে তুলে নিয়ে বেরিয়ে চলে আসবে। তারপরে আন্দাজ তো আপনারা বুঝতেই পাচ্ছেন। আর এদিকে খবরাখবর যা যা নেওয়ার সেগুলো নিচ্ছেন আমাদের অজিত ডোভাল। গোয়েন্দা সূত্র থেকে কি কি খবর পাওয়া যাচ্ছে না যাচ্ছে, কি কি ফুটেজ পাওয়া যাচ্ছে, ফুটেজগুলো সমাজ মাধ্যমে যেগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। এখন আমি যে খবরটা এখন যখন করছি তখন বাজে আপনার 4:10 আমাদের ভারতীয় সময়। 4:10 অব্দি আমি যা জানলাম, শাহবাগ মোড়ে, আমি তো লেটে দেখছি, আর তার আগে হয়তো অনেক কিছু হয়ে গেছে। শাহবাগ মোড়ে আমি যা দেখেছি, শাহবাগ মোড়ে এখন প্রচন্ড কি বলে ক্ষোভ বিক্ষোভ জমা হয়েছে এবং প্রচুর মানুষ ওখানে জমায়েত হয়ে তারা এবার প্ল্যান করছে সম্ভবত ঢাকা হাই কমিশনের দিকে যেতে। আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম, 2 মিনিটের একটা ভিডিও করেছিলাম, যে ঢাকা হাই কমিশনের ভেতরে, ভারতীয় হাই কমিশনের ভেতরে, ঢাকাস্থিত ভারতীয় হাই কমিশনের ভেতরে যদি ঢোকার চেষ্টা করেন এবং কাউকে নিগ্রহের চেষ্টা করেন, একটা যদি পাথরও মারেন, তাহলে ধরে নেওয়া হবে আপনি ভারতকে আক্রমণ করেছেন। কারণ ওই যে জমি খণ্ডটা, ওটা বাংলাদেশের বুকে হলেও ওই জমি খণ্ডটা কিন্তু ভারতবর্ষের। তাহলে ভারতবর্ষের জমি খণ্ডে একটা ঢিলও যদি আপনি মারেন, তাহলে ধরে নেওয়া হবে সেই ঢিলটি এসে ওটা ভারতবর্ষ নয়াদিল্লিতে পড়েছে। সুতরাং সেখানে যা কিছু হবে তার জন্য দায়ী থাকবে বাংলাদেশের এই উগ্রপন্থী
জামাতি মানুষজন, তারপর যা হবার মানুষ পায়ে কুড়ুল পরে, তো কুড়ুলে পা মারছে। ভারতের শক্তি সম্পর্কে এদের বিন্দুমাত্র আইডিয়া নেই, এরা ভুল ভাল বকে বেড়ায়। ভারতের জিডিপি বা বাজেট চলে নাকি এদের 40% টাকায়, সেটা কত? 1,20,000 কোটি টাকা, না 1,40,000 কোটি টাকা। এরা জানে না বিলিয়ন আর কোটি ডলার, লক্ষ, এরা এই হিসেবগুলো জানে না। বিলিয়ন, মিলিয়ন, লক্ষ, কোটি, নিযুত, হ্যাঁ, এরা এসব হিসেব জানে না। মাদ্রাসা ছাপ এখন বলা হচ্ছে সে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মানে মাদ্রাসা থেকেই গিয়েছিলেন। এর জন্য দায়ী তো শেখ হাসিনা। আজকে বাংলাদেশের জন্য এই যে দায়ী, তার জন্য শেখ হাসিনাই দায়ী। আমি তো করবো শেখ হাসিনাকেই দায়ী। তো যাই হোক, সে আলোচনা এখন করার দরকার নেই। এখন বর্তমানে যা পরিস্থিতি, তাতে অনেকেই ভাবছেন যে ভারত এত প্রতীক্ষা করছে কেন, অপেক্ষা করছে কেন। ভারত সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে, যেখানে ভারতের ভেতরে বাংলাদেশে আক্রমণ করলে ভারতের ভেতরে এবং বহির্বিশ্বে যাতে কোনো ভুল বার্তা না যায় যে একটা ছোট দেশকে এইভাবে আক্রমণ করা হলো। এবার যখনই বৃহৎ দেশগুলো, ইউরোপিয়ান ইউনিয়ন বলুন, আর ইউরোপিয়ান ইউনিয়ন তো সকালবেলা ভেঙে গেছে, ইউএস ভেঙে গেছে, ইউকে ভেঙে গেছে, তো যারা যারা ভেঙে যাচ্ছে তারা তো কানাডাও চলে গেছে। যারা যারা ভেঙে যাচ্ছে তারা অবস্থা বুঝেই ভেঙে যাচ্ছে। তারা বুঝতে পারছে এখানে থাকা মানে সম্ভব নয়। তারা সমস্ত চাবিপত্র দিচ্ছে, মানে এক ধরনের অ্যাম্বাসি বন্ধ করে দিয়ে তারা সমস্ত গা ঢাকা দিয়েছে। তাহলে তারা নিশ্চয়ই বুঝতে পারছে যে বাংলাদেশের ভেতরের অবস্থাটা কি, এবং সেটার মানে প্রতিফলন ভারতবর্ষের ক্ষেত্রে কিভাবে পড়বে। বলে সেক্ষেত্রে বাইরের দেশের খুব একটা চাপ এসে পৌঁছাবে না। আর ইউএস তো বুঝেই গেছে যে যা ঘটার ঘটে গেছে, এখন তীর হাতের বাইরে চলে গেছে, ধনুক থেকে তীর বেরিয়ে গেছে, এখন আর তাকে ফিরিয়ে আনা যাবে না। ইউনুসের হাতেও গেম নেই। ইউনুস এখন চাইছে যে কোনো মতে শান্ত করে যাতে ভোটটা হয়, কিন্তু ভোট অবধি যাবে না। আজকে রাতের মধ্যে হুঙ্কার দেওয়া হয়েছে, যদি আপনাদের স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি যদি পদত্যাগ না করেন তাহলে যমুনা ঘেরাও করবে। আর এই যা পাগল লোকজন দেখলাম কালকে, যেভাবে আগুন জ্বালিয়ে দিল দুটো একে পত্রিকা অফিসে, আমি সারা রাত জেগে আমি দেখেছি। পত্রিকা অফিসে আগুন ধরে জ্বালালো, সেখানে তাদের আত্মীয় স্বজন সহকর্মী থাকতেও পারে, তাদের পরিচিত থাকতে পারে, সেই জ্ঞানটুকু নেই যে তাদেরকে আগে বার করে দিতে হবে। আর পত্রিকা অফিস তো ভাই, এই দুটো পত্রিকা সব থেকে তো বেশি মানে সালাম করেছিল, সমর্থন জানিয়েছিল আপনাদের, তখন আপনাদের খুব ভালো লেগেছিল। এখন যেহেতু আপনাদের সমালোচনা করছে, তাই আপনাদের এতক্ষণ খারাপ লাগছে। তবুও চেপে সমালোচনা করে, খোলাখুলি সমালোচনা করে না, কিন্তু চেপে করে। এখন বাকি যে কাগজ আর পত্রিকাগুলো রয়েছে তারা কি করবে ভগবান জানে, কারণ আপনাদের উপর কারোর কোনো বিশ্বাস নেই। আপনারা কখন কোন দিকে ধাওয়া দেবেন, আর গিয়ে ছাত্র জনতার নামে ওই 100-150 লোক উৎপাত মাচাবে, সেটা তো মানুষ তো মানে কল্পনা করতে পারে না আপনাদের মাথার মধ্যে কি ঘুরছে। আপনারা পাগল হয়ে গেছেন, দেশটাকে ধ্বংস করার জন্য আপনারা পাগল হয়ে গেছেন। নিজেদের দেশকে ধ্বংস করে এই একটা জাতিকে দেখলাম, সেটা হচ্ছে বাংলাদেশ জাতি। এটা পাকিস্তানও করেনি। পাকিস্তানের মানুষ কিন্তু পাকিস্তানের ভেতরে তাদের মানে কোনো স্থাপনা তারা ধ্বংস করে না। তাদের রাগ হচ্ছে গিয়ে ওই কি বলে ডিফেন্সের ওপরে। তারা যা উৎপাত করে পিটিআই ডিফেন্সের উপর করে। পিটিআই ছাড়া আর কেউ এখনো পর্যন্ত করেনি। ইমরান খানকে অ্যারেস্ট করার পরই একবারই করেছিল।
তো এখন ভারতবর্ষের এই যে মানে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু খুব ভাবাচ্ছে। মানে একটা ঢিলও যদি পড়ে তাহলে পরে কিন্তু এখানে হেলিকপ্টার গুলো উড়বে, উড়ে গিয়ে ওখানে কমান্ডো নামবে, ওদেরকে তুলে নিয়ে চলে আসবে। তারপরেতে আমাদের এখানে সৈন্য রয়েছে, তখন বুঝে নেওয়া যাবে আপনাদের কত দম আর ভারতবর্ষকে কতটা আপনারা ওইখানে 7 সিস্টার নিয়ে নেন, তখন বুঝে নেওয়া যাবে। আপনাদের কটা মাঠে থাকেন, ওই শাহবাগ চত্বর, তারপরে শহীদ মিনার চত্বর, মধুর ক্যান্টিন, এই সমস্ত জায়গায় আপনাদের কত লোক থাকে সেটা আমিও দেখে নেব। আর একটা কথা শুনে রাখবেন, এবার যদি ভারত ঢোকে তাহলে আগামী 1.5 বছর 2 বছরের আগে কিন্তু বেরোবে না। আমি বহু আগে বলেছিলাম, ভারত যদি একবার ঢোকে তাহলে 1.5 থেকে 2 বছরের আগে ভারত বেরোবে না ওখান থেকে, ওখানে গিয়ে বসে থাকবে। আপনাদের সব নিকেশ করার পর তারপর ভারতবর্ষ ফিরে আসবে, কারণ ভারতবর্ষ দীর্ঘদিনের এই অশান্তি আর সহ্য করবে না। এখন দেখা যাক, আমি খবর পাইনি যে কোন আমাদের হাই কমিশন, একটা চট্টগ্রামের তো একটা হাই কমিশনের কোথায় একটা দেখলাম যে সেখানে সমস্ত ভাঙচুর টাংচুর করেছে। ঠিক আছে, ওনার বারবার রীতিমতো মানে শঙ্কিত, তিনি বারবার মানে ফোন করছেন বিদেশ মন্ত্রকে। আমাদের বিদেশ মন্ত্রী তিনি সফর কাটছাট করে আজকে দুপুরেই ফিরে আসছেন, মানে এতক্ষণে হয়তো ফিরে এসছেন। আমি দুপুর বলছি, এখন তো প্রায় বিকেল হয়ে গেল, এতক্ষণে হয়তো ফিরে এসছেন তিনি। তার সফর সমস্ত ছাটকাট করে দিয়েছেন, তিনি আর কোথাও কোথাও যাচ্ছেন না, তার অন্য দেশে যাওয়ার কথা ছিল। তো দেশের যখন এই অবস্থা, তখন কোন দায়িত্ববান মন্ত্রী ভারতবর্ষে তারা বিদেশে থাকে না, তারা সমস্ত চলে আসে দেশে, দেশে এসে দেশের হাল সামলায়, প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ায়। এবং আজকেই যদি কিছু হয় তাহলে পরে রাত্রিবেলা আমি আপনাদের খবর দেবো। তবে আপনাদের ওপরওয়ালার কাছে আপনারা প্রার্থনা করুন যেন এই সমস্ত কাজগুলো যেন এই আপনার আমাদের হাই কমিশন, ডেপুটি হাই কমিশনের উপরে যেন চড়াও না হয়, আর তাদেরকে যেন মারধর না করে। যদি করে তাহলে পরে আপনাদের দেশের লোকের কপালে কিন্তু অনেক দুঃখ আছে। সেখানে কি আওয়ামী লীগ আর কি তখন বাছাবাছি তখন হবে না, বাছাবাছি তখন পরে হবে, কারণ এরা কাউকে চেনে না। সৈন্যবাহিনী, গোর্খা বাহিনী, এরা হচ্ছে অতি নৃশংস বাহিনী, যাকে পারবে তাকে কাটতে কাটতে ঢুকে যাবে। তখন সামনে কে পড়বে, আবার বৃদ্ধ বনিতা কেউ বাদ যাবে না, সব ধরবে আর কাটবে, ধরবে আর কাটবে। এরা গুলি চালানোর থেকে খুবই চালায় বেশি। তো যাই হোক, ভবিষ্যতে একবার যখন আপনারা দেখবেন তখন আপনারা এই ভেতরে চুলবুলি ঘটে না, ভেতরে যুদ্ধের চুলবুলি, যুদ্ধ চাই যুদ্ধ চাই যুদ্ধ চাই, ভারতবর্ষে খেয়ে নেবো, 7 সিস্টার খেয়ে নেবো, সব চুলবুলি একেবারে সমুদ্রের তলায় চলে যাবে চিরদিনের মতো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব সাবধানে থাকবেন। একটা প্রশ্ন করি আপনাদের, যদি ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন আন্তর্জাতিক অপরাধ হয়, যদি সেটাকে সার্বভৌমত্ব লঙ্ঘন বলা হয়, আগ্রাসন বলা হয়, তাহলে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সরাসরি হামলা চালিয়ে একটি দেশের নির্বাচিত প্রেসিডেন্টকে পরিবার সহ তুলে নিয়ে যাওয়াকে কি বলবেন আপনারা? এটা কি আগ্রাসন নয়? শক্তি থাকলে কি হামলার সংজ্ঞা বদলে যাবে, নাকি আন্তর্জাতিক আইন কেবল দুর্বলদের জন্য লেখা? জানি এই প্রশ্নের উত্তর আপনার কাছে নেই, আমার কাছেও নেই, কিন্তু এর পরিণতি সত্যি ভয়ঙ্কর। কারণ ধরুন কালকে কোনো দুর্বল প্রতিবেশীকে আরেক শক্তিশালী প্রতিবেশী যদি আক্রমণ করে বসে, তখন এই বিশ্ব মোড়লরা কি কিছু করতে পারবেন? কারণ আমেরিকা ভেনেজুয়েলায় হামলা চালালে যদি অপরাধ না হয়ে থাকে, তাহলে রাশিয়া কিয়েভে হামলা চালালে কেন অপরাধ হবে? তার মানে কি? তার মানে হলো রাষ্ট্র দখলকে ধীরে ধীরে স্বাভাবিক করে তোলা হচ্ছে। সেটা শেখ হাসিনাকে সরিয়ে ইউনুসকে দিয়ে রাষ্ট্র দখল করানো হোক, কিংবা মাদুরোকে কারাকাস থেকে তুলে আনাই হোক, সব সব এক ছক, একই ধরন।
ভেনেজুয়েলার ঘটনাকে যদি একক হিসাবে দেখেন তাহলে অনেকে বলবে এটি একটি ব্যতিক্রম, কিন্তু বাংলাদেশকে এর পাশে বসালেই আপনি ছবিটা পরিষ্কার দেখতে পাবেন। 2024 সালের আগস্টে শেখ হাসিনাকে উৎখাত কোনো আকস্মিক গণ অভ্যুত্থান ছিল না, বিপ্লব তো ছিলই না, সেটা অনেকবার বলেছি। সেটি ছিল বহু বছর ধরে প্রস্তুত করা এক প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ। পার্থক্য শুধু এটুকু, বাংলাদেশে ট্যাঙ্ক নামাতে হয়নি, বোমা ফেলতে হয়নি। এখানে কাজটা করা হয়েছে নরম শক্তি দিয়ে, ন্যারেটিভ দিয়ে, অর্থ দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, আর সবকিছুর সামনে একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ীকে রাখা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে আনার অর্থ ছিল খুব হিসেব করা। তিনি রাজনীতিবিদ নন, এই দাবিটা ছিল তার সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। তাকে এমন ভাবে উপস্থাপন করা হয়েছিল যেন তিনি কোনো দলের নন, কোনো মতাদর্শের নন, তিনি কেবল নৈতিকতার প্রতীক। ফলে তার উপস্থিতিতে সরকার পতনের ঘটনাকে আর ক্ষমতার লড়াই বলা যাচ্ছিল না, সেটাকে বলা হচ্ছিল নৈতিক সংশোধন, বাংলাদেশের রাষ্ট্র সংস্কার, বাংলাদেশের ঐক্যমত্য করে রাষ্ট্রকে সংস্কার, যেটা নিয়ে এখনো কাজ চলছে। এটাই ছিল মাস্টার স্ট্রোক, মাস্টার মাইন্ড, মেটিকুলাস ডিজাইন। রাষ্ট্রকে অস্থিতিশীল করা হলো, কিন্তু আন্তর্জাতিক পরিসরে সেটাকে গণতন্ত্রের পুনর্জন্ম হিসাবে বিক্রি করা হলো। এখন ভেনেজুয়েলার দিকে তাকান, একই দর্শন, একই প্রয়োগ, মানে একটু ভিন্ন হয়তো। সেখানে ভেতর থেকে সরকারকে দুর্বল করার ধৈর্য দেখানো হয়নি, সরাসরি হামলা করা হয়েছে, সরাসরি রাষ্ট্রপ্রধানকে আটক করা হয়েছে। এখানেও সামনে রাখা হয়েছে একজন নোবেল বিজয়ীকে, শান্তিতে নোবেল বিজয়ীকে, মারিয়া করিনা মাচ্চাডো। বার্তাটা কিন্তু এক, বন্দুক আমরা চালাচ্ছি কিন্তু নৈতিক বৈধতা তোমরা প্রশ্ন করবে না, কারণ শান্তির প্রতীক আমাদের সঙ্গে আছে। নোবেল বিজয়ী, নোবেল শান্তি পুরস্কার এখানে আর শান্তির প্রতীক নয়, হয়ে উঠেছে আগাম লাইসেন্স, রাষ্ট্র দখলের নৈতিক সার্টিফিকেট। এই জায়গাতে বিষয়টার ভয়াবহতা আপনি একবার চিন্তা করুন। কারণ নোবেল পুরস্কারকে যদি এভাবে ব্যবহার করা যায় তাহলে ভবিষ্যতে আর কোনো সরকারই নিরাপদ নয়। আজ বলা হবে এই সরকার স্বৈরাচারী, কাল বলা হবে মানবাধিকার লঙ্ঘন করেছে, পরশু বলা হবে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি, তারপর সামনে আনা হবে কি একজন নৈতিক মুখ। বাংলাদেশে এই পরীক্ষাটা সফল হয়েছে বলেই ভেনেজুয়েলায় আর লুকোচুরি করা হয়নি। সফট কুর পর হার্ড কু, বাংলাদেশে সফট কু হয়েছিল আর এখানে হার্ড কু। ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার ঘটনা এই কারণে শুধু ল্যাটিন আমেরিকার ইস্যু নয়, এটা আমাদের সকলের ইস্যু। কারণ এতে দেখিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তার করে পার পাওয়া যায়। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো সবাই কিছু নৈতিক বাক্য ছুড়ে দেবে হয়তো, কিন্তু কেউ কার্যকর প্রতিরোধ করবে না। শক্তির সামনে আইন এখানে কাগজের মতো। অথচ দেখুন, মনে করুন সাদ্দাম সোনার কুয়েতকে দখল করলো মাঝরাত্রে, বাংলাদেশে গানও তৈরি হয়েছিল এটা নিয়ে, এবং সাদ্দামের পরিণতি আমরা জানি। বাংলাদেশের অভিজ্ঞতা এখানে গুরুত্বপূর্ণ। সরকার পতনের পর বলা হয়েছিল এটাই শেষ, এবার স্থিতিশীলতা আসবে। বাস্তবে কি হয়েছে? দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তা, প্রশাসনিক দুর্বলতা আর বিদেশি প্রভাবের বিস্তার। সিদ্ধান্তগুলো আর পুরোপুরি ঢাকায় হচ্ছে না, ওয়াশিংটন, ব্রাসেলস, অন্য কোথাও আমরা শুনতে পাই না। করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, কোথায় নয়। এই পরিণতিটাই ভেনেজুয়েলার জন্য অপেক্ষা করেছে। পার্থক্য শুধু সেখানে এই প্রক্রিয়া আরো নগ্ন, আরো সহিংস। এই ছকের আরেকটি দিক আছে যেটা নিয়ে কম কথা হয়। জনপ্রিয় কিন্তু মার্কিন বিরোধী সরকারগুলোকেই কেন বারবার টার্গেট করা হয়? কারণ জনপ্রিয়তা থাকলে সেগুলো ভেতর থেকে সহজে ভাঙে না, আর বাইরে থেকে নৈতিক চাপ তৈরি করতে হয়। মানে তখন মানবাধিকার, গণতন্ত্র, শান্তি, এই শব্দগুলো তখন খুব অস্ত্র হয়ে ওঠে। বাংলাদেশের তরুণদের টার্গেট করা হয়েছে, সাংস্কৃতিক ভাষা ব্যবহার করা হয়েছে, সামাজিক মাধ্যমকে যুদ্ধক্ষেত্র বানানো হয়েছে। ভেনেজুয়েলায় সেই সময় ছিল না, তারা সরাসরি সামরিক পথে হেঁটেছে। এই ধারাবাহিকতা দেখলে ইউক্রেনের অরেঞ্জ বিপ্লব, আরব বসন্ত, মিশর, লিবিয়া, তিউনিসিয়া সব এক সুতোয় গাঁথা মনে হয়। প্রতিবারই স্থানীয় অসন্তোষকে আন্তর্জাতিক কৌশলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, কোথাও সফল, কোথাও ব্যর্থ, কিন্তু প্রতিবারই একটি রাষ্ট্র দুর্বল হয়েছে। বাংলাদেশ সেই তালিকার সর্বশেষ উদাহরণ ছিল ভেনেজুয়েলা। আজকে 2026 সালে যখন আপনাদের শুভ নতুন বছর বলতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই বলতে হচ্ছে আরেকটি দেশ দখল হয়ে গেল, ভেনেজুয়েলা। সবচেয়ে উদ্বেগজনক প্রশ্নটা পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে। যদি এই মডেল বৈধ হয়ে যায় তাহলে পরের দেশকে, মেক্সিকো, ইরান, ইয়েমেন,
যখন শক্তিধর রাষ্ট্র জানে যে সর্বোচ্চ মূল্য তাকে দিতে হবে কয়েকটা বিবৃতি আর কিছু কূটনৈতিক চাপ, তখন আগ্রাসনের খরচ কম হয়ে যাবে। এই কম খরচই আগ্রাসনকে উৎসাহিত করছে। এখানে সার্বভৌমত্ব আর কোনো ধারণা নয়, এটা এখন বাস্তব লড়াইয়ের বিষয়। বাংলাদেশ দেখেছে, ভেনেজুয়েলা আজকে দেখছে। প্রশ্ন হলো, এই ছকের বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোনো আন্তর্জাতিক নৈতিক শক্তি কি আদৌ আছে, নাকি আমরা শুধু নতুন নতুন নৈতিক মুখ, শান্তিতে নোবেল বিজয়ী আর পুরনো শক্তির রাজনীতির পুনরাবৃত্তি দেখতেই থাকবো? ভেনেজুয়েলায় বোমা পড়েছে, বাংলাদেশে পড়েনি, কিন্তু দুই ক্ষেত্রেই রাষ্ট্রের ভেতরের ক্ষমতার ভারসাম্য ভেঙে গেছে। এটাই মিল, এটাই ভয়াবহতা। আর এই ভয়াবহতা বুঝতে না পারলে পরের ঘটনাটা বুঝতে আমাদের আর সময় থাকবে না। ভেনেজুয়েলা আমাদের জন্য দূরের গল্প না, এটা সতর্ক বার্তা। আজ সেখানে সরাসরি হামলা, কাল অন্য কোথাও ভিন্ন পদ্ধতি। বাংলাদেশে যা হয়েছে সেটা সেই একই ছকের নরম সংস্করণ, আমি যেটাকে বলছি সফট কু। নোবেল পুরস্কার, মানবাধিকার, গণতন্ত্র, এসব শব্দ এখন আর কোনো নিরীহ শব্দ নয়, এগুলো শক্তির ভাষার অংশ। দেখুন, দেখতে থাকুন শক্তি প্রয়োগ। এরপর কে? ভেনেজুয়েলার পরে নিশ্চয়ই আপনাদের সামনে সে বিষয়টিও নিয়ে আবার আসতে হবে আমাকে। ভালো থাকুন ততক্ষণ।